রাজনৈতিক দলের কাছে জাতীয় সনদের খসড়া পাঠালো জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকালের মধ্যে মতামত জানানোর আহ্বান নেওয়া হবে 2 বছরের পূর্ণ বাস্তবায়নের অঙ্গীকারনামা। মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না, মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচনে জয়ী হলে গুমের শিকার পরিবারের পুনর্বাসনের চেষ্টা করবে বিএনপি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে 8 আগস্ট পর্যন্ত নৈরাজ্য সৃষ্টির শঙ্কা এসবির সব জেলায় সতর্কবার্তা। নিরাপত্তা জোরদার সহ অনলাইনে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ। এবং নিউ ইয়র্কে আকাশচুম্বী ভবনে বন্দুকধারীর হামলা, বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ সদস্য সহ নিহত 4, হামলাকারীর আত্মহত্যা। নেভাদায় অস্ত্রধারীর আক্রমণে প্রাণ গেল 3 জনের। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় সনদের খসড়া পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকালের মধ্যে মতামত জানানোর আহ্বান জানানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি আগামী সপ্তাহেই, তার আগেই জুলাই সনদ চূড়ান্ত করতে চেষ্টা করছে কমিশন। খসড়াতে যেসব প্রস্তাব বা সুপারিশ রয়েছে সেগুলো 2 বছরের মধ্যে বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অঙ্গীকার নেয়ার কথা বলা হয়েছে খসড়া। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 21তম দিনের আলোচনা শুরু হয়েছে। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, 31 জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হবে সেগুলো চূড়ান্ত রূপ দিতে চায় ঐকমত্য কমিশন। এরই মধ্যে দ্বিতীয় ধাপের খসড়া পাঠানো হয়েছে। 2-1 দিনের মধ্যে প্রথম ধাপের আলোচনার খসড়া পাঠানো হবে। 31 জুলাইয়ের মধ্যে আমরা যেভাবেই হোক আমাদের সনদের একটা চূড়ান্ত রূপ, অন্তত পক্ষে যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে সেগুলো সুস্পষ্ট করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে। প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ঐকমত্য হয়েছে সেগুলো আমরা আশা করছি আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারবো। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সানভীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। 21তম দিনের আলোচনা 10:30টায় শুরু হওয়ার কথা থাকলেও সেটি শুরু হতে 11:30 পর্যন্ত অপেক্ষা করেছে কমিশন এবং রাজনৈতিক দলগুলো। এই আজকে 2টি বিষয়ের আলোচনা নির্ধারণ করা হয়েছে যেগুলো অমীমাংসিত রয়ে গেছিল। সেগুলো হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের গঠন কাঠামো এবং নিয়োগ প্রক্রিয়া, এবং আরেকটি বিষয় নারী প্রতিনিধিত্ব। এই 2টি বিষয় এখনও পর্যন্ত অমীমাংসিত রয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় অমীমাংসিত রয়েছে। এর মধ্যে নিশ্চয়ই জানেন যে 20টি মৌলিক বিষয়ের মধ্যে 12টি বিষয়ে একমত হতে পেরেছে রাজনৈতিক দলগুলো এবং বাকি 8টি বিষয় এখন পর্যন্ত চূড়ান্ত রূপে একমত হতে পারেনি। তবে সেই একমত যেগুলো হতে পারেনি সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়তো আরও কিছুক্ষণ চলবে এবং আজকেও দিনভর আলোচনা চলবে। এবং যে খসড়াটি পাঠানো হয়েছে দ্বিতীয় ধাপের জন্য, ডক্টর আলী রিয়াজ তিনি জানিয়েছেন যে 2-1 দিনের মধ্যে প্রাথমিক যে 166টি বিষয়গুলো নিয়ে তারা আলাপ আলোচনা করেছিলেন সেই বিষয়গুলোর মধ্যে যে একমত যেগুলো হয়েছে এবং অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের খসড়াটিও পাঠানো হবে রাজনৈতিক দলগুলোতে এবং তারা যাতে তাদের মতামত দিতে পারেন এবং আগামীকালকে দুপুরের মধ্যে মতামত দেয়া যাবে। তবে আমি অনুষ্ঠানের শুরুর আগেই বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা করেছিলাম। তারা জানিয়েছেন যে 2 বছরের মধ্যে যে বিষয়টা এই কমিশন যে খসড়া চূড়ান্ত রূপ দিবে সেটি পালন করতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে। সেটি 2 বছরের একটি অনেক বড় সময়, যার ফলে বিভিন্ন রকমের রাজনৈতিক দলের বিভিন্ন রকমের প্রতিক্রিয়া কিন্তু আছে এবং সেই প্রতিক্রিয়ার মধ্যে তারা কেউ বলছেন যে এটি যেভাবে সরকার গঠন করা হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে সেটিকে একটি অধ্যাদেশ আকারে জারি করে তার পরবর্তীতে সেগুলো দিতে পারে এবং অথবা সংসদ ভবনে যে সংসদের যে পরবর্তী সংসদে এই বিষয়গুলোর চূড়ান্ত রূপ দেওয়া যেতে পারে। তো এরকম বিভিন্ন মতামত নিয়েই তারা আলাপ আলোচনা করছেন এবং আগামীকালকে দুপুরের মধ্যে তাদের মতামত দেওয়ার কথা রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের 21তম দিনের বৈঠকের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে।
মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক সংগঠনের যৌথ আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দিতে না পারলে তাদের সন্তানদের দায়িত্ব নিতে হবে সবার। গুম কমিশনের আশানুরূপ অগ্রগতি হয়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে গুমের শিকার পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করবে বিএনপি। রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামো পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি। সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। এনসিপির জুলাই পদযাত্রা এখন টাঙ্গাইলে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়াসি, অগ্রনায়কদের পদচারণায় আজ গর্জে উঠেছে টাঙ্গাইলের মাটি। দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৯তম দিনের কর্মসূচি হিসেবে আজ টাঙ্গাইলের সার্কিট হাউসের সামনে থেকে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচি শুরু হয়েছে। কিন্তু টাঙ্গাইলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পদযাত্রাটি সার্কিট হাউস মোড়ের থেকে সামনের দিকে এগিয়ে টাঙ্গাইল শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবেন এবং প্রদক্ষিণ করা শেষে কিন্তু নিরালা মোড়ে কিন্তু যে এই পদযাত্রাটি থামবে এবং আমরা ইতিমধ্যেই জেনেছি যে নিরালা মোড়ে একটি মঞ্চ তৈরি হয়ে গেছে এবং সেখানে পদযাত্রা শেষে কেন্দ্রীয় নেতাকর্মীরা সেখানে কথা বলবেন। এই পদযাত্রাটি সার্কিট হাউস মোড় থেকে শুরু হয় এবং আমরা দেখতে পেয়েছি যে বেলা 10:30 থেকেই কিন্তু নেতাকর্মীরা এখানে জড়ো হওয়া শুরু করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় নেতাকর্মীরা তাদের সাথে, তাদের পেছনে কিন্তু মানুষের ঢল, যেটা আমরা বলতেছি সকাল 10:30 থেকেই কিন্তু টাঙ্গাইলের যেই স্থানীয় এনসিপি নেতাকর্মীরা তারা এখানে এসে জড়ো হওয়া শুরু করেছিলেন। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড এবং তারা মুহুর্মুহু স্লোগানে কিন্তু পুরো সার্কিট হাউস এরিয়া কিন্তু কম্পিত করে রেখেছিলেন। এদিকে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন কিন্তু এখানে আমরা তৎপর দেখতে পেয়েছি। পুলিশের বেশ কয়েকটি ইউনিট আমরা দেখতে পেয়েছি, সাথে সেনাবাহিনীরও একটি গাড়ি আমরা দেখতে পেয়েছি এবং তার সাথে বিজিবিও রয়েছে। এখানে কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। এর আগে একটু বলে নেই, এর আগে আজ সকালে শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার আগে গতকালকে রাতে মজলুমদের জননেতা টাঙ্গাইলের গর্ব যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার কবর জিয়ারত করার মাধ্যমে কিন্তু এইখানে প্রথম কর্মসূচি শুরু হয়। আমরা এই মুহূর্তে এই পদযাত্রার সঙ্গে ফলো করে আমরা আসলে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করব এবং শেষে আমরা নিরালার সামনে গিয়ে থামবো। তো এই ছিল আমার কাছে এনসিপির দেশ গড়তে জুলাই কর্মসূচির টাঙ্গাইল থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম টাঙ্গাইলে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি চলছে। গ্রেফতার 6 আসামির পক্ষে তাদের নিয়োগ করা আইনজীবী এবং পলাতক 24 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানি করছেন। সোমবার এই মামলায় শুনানি শেষ করে প্রসিকিউশন তারা 30 আসামির বিচার শুরুর আবেদন জানিয়েছেন। এরই মধ্যে আবু সাইদ হত্যা মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গত 30 জুন এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল,
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জন আসামি, এর মধ্যে ২৪ জন আসামি পলাতক রয়েছেন আর ৬ জন আসামি গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এখন আজকে যে প্রক্রিয়া সেটি হচ্ছে যে ৩০ জন আসামির মধ্যে যেহেতু ২৪ জন পলাতক আসামি রয়েছেন, সেই ২৪ জন পলাতক আসামির পক্ষে সরকারি খরচে, রাষ্ট্রের খরচে ৪ জন আইনজীবী নিয়োগ করা হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে ট্রাইব্যুনাল ২ আদেশ দিয়েছেন যে পলাতকদের যে তালিকা পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেই পত্রিকায় প্রকাশিত তালিকার ক্রমিক নম্বর ধরে ১ থেকে ৬, ৬ থেকে ১২, ১২ থেকে ১৮, ১৮ থেকে ২৪ এরকম করে ৬ জন পলাতক আসামির পক্ষে ১ জন করে আইনজীবী ট্রাইব্যুনাল এর আগেই নিয়োগ দিয়েছিলেন এবং সেই হিসাবে যারা নিয়োগ পেয়েছেন তারা কিন্তু প্রস্তুতি নিয়ে এসেছিলেন এবং পলাতক আসামিদের অব্যাহতি চেয়ে তারা একটু আবেদনও করেছিলেন। কিন্তু আজকে ট্রাইব্যুনালে এসে যেটি হলো সেটি দেখে অনেকটা স্টেট ডিফেন্স যারা ছিলেন তারা অবাক হয়েছেন। কারণ হচ্ছে আজকে ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী প্রত্যেক আসামি অর্থাৎ যারা স্টেট ডিফেন্স নিয়োগ পেয়েছেন তাদেরকে আসামি চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং এটি নিয়েই স্টেট ডিফেন্স যারা নিয়োগ পেয়েছিলেন তারা আদালতের কাছে গিয়ে বলেছেন যে আপনার অর্ডারের ভিত্তিতে আমরা যে আসামিদেরকে ডিফেন্ড করার জন্য পেলাম আজকে এসে হঠাৎ করে কেন চেঞ্জ করা হলো, এতে তাদের যে সময়টাও গেল সেই সময়টা অপচয় হয়েছে এবং যাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছিল তাদের জন্য তারা প্রস্তুতি নিয়েছেন এবং সেই অনুযায়ী ট্রাইব্যুনালের সামনে তাদের অব্যাহতি চেয়ে একটি আবেদনও করা হয়েছিল, সেটি আজকে ব্যত্যয় হয়েছে। এবং এর আগে আমরা দেখেছি যে গত তারিখে ৩০ জন আসামির বিচার শুরুর আবেদন জানিয়ে প্রসিকিউশনের তরফ থেকে শুনানি শেষ করা হয়েছে। এখন শুধুমাত্র যারা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হয়েছেন পলাতক আসামিদের পক্ষে এবং যে আসামিরা গ্রেফতার রয়েছেন তাদের পক্ষের আইনজীবীরা শুনানি করলেই এই মামলাটির অভিযোগ গঠনের শুনানি শেষ হবে এবং অভিযোগ গঠনের একটি আদেশের দিন ধার্য করতে পারেন। হয়তো যদি আজকে শেষ হয় তাহলে অভিযোগ গঠনের আদেশও দিতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজ থেকে ৮ আগস্ট এই ১১ দিন অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির শঙ্কা জানিয়ে সব জেলায় সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা এসবি। চিঠিতে বলা হয়েছে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লোকজন। এ সময়ে হামলা, ভাঙচুর কিংবা নৈরাজ্য ছড়ানোর চেষ্টা করতে পারে তারা। সোমবার ডিএমপি বিভাগীয় পুলিশ ইউনিট ও সব জেলার এসপির কাছে চিঠি পাঠায় এসপি। রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের তল্লাশি, সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং অনলাইনে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। জেনারেটিভ এআই, ভুল আর অর্ধসত্য তথ্যে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম। কখনো ভিডিও, কখনো লেখার মাধ্যমে প্রতিনিয়ত দেয়া হচ্ছে অপতথ্য। বিশেষজ্ঞরা বলছে দ্রুত এ সমস্যার সমাধান দিতে না পারলে পরিণতি হবে ভয়াবহ। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। নদীতে উল্টে পড়ছে বসতভিটা কিংবা হচ্ছে দুর্ঘটনা, অথচ এমন কিছুই ঘটেনি। জেনারেটিভ এআই এর কারসাজিতে সামাজিক যোগাযোগ মাধ্যম যেন হয়ে উঠেছে বিভ্রান্তির খনি। সাম্প্রতিক ঘটে যাওয়া মাইলস্টোন ট্র্যাজেডির কথাই বলা যাক। এআই এর মাধ্যমে মুহূর্তেই মৃতকে করা হচ্ছে জীবিত। অনেকেই মনে করেন এসব এআই ভিডিও কেউ বিশ্বাসই করেন না, তাই আমরা এই ভিডিওগুলোর নিচে মানুষের করা কিছু মন্তব্য পড়ে দেখতে চাই। মন্তব্যে নজর দিতেই চক্ষু চড়ক গাছ। নির্মাতার টাইটেল আর প্রযুক্তি দক্ষতা এসব ভিডিওকে একদম সত্যি ভেবে নেয়ার কারণে সমাজে মিথ্যা তথ্য ছড়াচ্ছে সংক্রামকের মতো। গ্রামের আতেলালি থেকে শুরু করে শহরের ব্যাংকার পর্যন্ত সকলেই এআই এর মজা নিয়ে ভিডিও মূলত ভাইরাল হওয়ার যে ধান্দা, এটা নিয়ে মূলত কাজ করে যাচ্ছে। এটার ফলে একটা যেমন গুজব ছড়াচ্ছে, এই গুজবের ফলে একটা দাঙ্গাও তো লেগে যেতে পারে। গণযোগাযোগ বিশেষজ্ঞ বলছেন অপতথ্য সঠিক তথ্যের তুলনায় ছড়িয়ে পড়ে ৬ গুণ গতিতে। এটা তো আমাদের এতটুকু নলেজ থাকতে হবে যে আমরা আসলে এআই কে কতটুকু ইনফরমেশন দেব, কতটুকু দেব না। আমাদের ডেটা ব্রিচিং তো কয়েকবার হয়েছে। এআই এর এথিক্যাল পলিসি কি, কিভাবে কাজ করে, আমি কতটুকু করব, সেটা জানতে পারলে কিন্তু অনেকখানি কনফিউশন দূর হয়ে যায়। জনগণের ভোটে মেম্বার হওয়ার যোগ্যতা নাই, তারা পিআর
ইতোমধ্যেই বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষে শুরু হয়েছে এআই এর ব্যবহার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ নিয়ে শঙ্কা জানিয়েছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার। এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। অপরাধ বিশ্লেষক বলছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে এআই এর অবাধ ব্যবহারে পরিস্থিতি হতে পারে ভয়াবহ। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উচিত হলো যে আমার প্রযুক্তিগত কৌশলগুলো ব্যবহার করে এদেরকে শনাক্ত করা, দেশের মধ্যে থাকলে তাকে আইনের মুখোমুখি করা এবং সেটি দৃষ্টান্ত আকারে উপস্থাপন করতে পারলেই এখান থেকে পরিত্রাণ মিলবে। প্রযুক্তিবিদ বলছেন, নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে নীতিমালা তৈরি ও প্রয়োগে গুরুত্ব দিতে হবে এখনই। সাইবার নিরাপত্তা আইনে এআই এর রেগুলেশনটা কিন্তু ইতিমধ্যে আপনি জানেন খসড়া পর্যায়ে আছে, এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে হবে। প্রযুক্তিগত উৎকর্ষতায় এআই উপেক্ষার উপায় নেই জানিয়ে অপব্যবহার রোধে যৌক্তিক গবেষণার এখনই সময়, পরামর্শ বিশেষজ্ঞদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, জীবন কেড়ে নিয়েছে যুক্তরাষ্ট্রে আলাদা বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম সহ 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 6 জন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের ম্যানহাটনে আকাশচুম্বী ভবনে বন্দুকধারীর হামলায় 4 জন মারা যান, আত্মহত্যা করে হামলাকারী। অন্যদিকে নেভাদার একটি ক্যাসিনোতে বন্দুকধারী গুলিতে প্রাণ হারান 3 জন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সোমবার সন্ধ্যা নিউ ইয়র্কের ম্যানহাটানের মিড টাউনের জনবহুল এলাকা 345 পার্ক এভিনিউতে অবস্থিত 634 ফুট উঁচু বহুতল ভবনে হঠাৎ গুলির শব্দ। আতঙ্কে দিকবিদিক ছুটতে শুরু করেন মানুষ। স্থানীয় পুলিশ জানায়, নিউ ইয়র্ক পুলিশ বিভাগের সদস্য 36 বছর বয়সী দিদারুল ইসলাম মারা যান। তার বাড়ি বাংলাদেশের সিলেটের কুলাউড়ায়। এই ঘটনায় গুলিবিদ্ধ আরও 3 জন হাসপাতালে মারা যান। পরে হামলাকারীও আত্মহত্যা করে। পুলিশ জানিয়েছে, নিউ ইয়র্কের পর্যটকদের আকর্ষণীয় স্থান গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন, মডার্ন আর্ট মিউজিয়াম, রকফেলার সেন্টার ও সেন্ট্রাল পার্কের খুব কাছাকাছি এক অট্টালিকায় এই ঘটনা ঘটে, যেখানে জাতীয় ফুটবল লীগ এবং ব্ল্যাকস্টোনের কর্পোরেট অফিস রয়েছে। ঘটনার পরপরই ম্যানহাটানের ওই এলাকা পুরোপুরি ঘিরে ফেলে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নিহত বন্দুকধারী শেন ডেভন টেমুরা লাস ভেগাস শহরের বাসিন্দা। বন্দুক নিয়ে 27 বছর বয়সী ওই যুবকের ভবনে প্রবেশ করার একটি ছবি প্রকাশ করেছে পুলিশ। তবে হামলার কারণ এখনো স্পষ্ট নয়। এদিকে নেভাদায় একই দিন সকালে আরেক বন্দুক হামলায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 6 জন। পুলিশ জানায়, সকাল 7:30টার দিকে রেনো শহরের গ্র্যান্ড সিয়েরা রিসোর্ট ও ক্যাসিনোর প্রবেশপথে ভ্যালেট এলাকায় এলোপাতারি গুলি চালায় হামলাকারী। এই ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীকে আহত অবস্থায় আটক করেছে পুলিশ। নিউ ইয়র্ক ও নেভাদায় 2টি বন্দুক হামলার ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। শহর দুটিতে সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী নিউ ইয়র্কে এই হামলা যুক্তরাষ্ট্রে এই বছর সংঘটিত 254তম বন্দুক সহিংসতার ঘটনা। যেসব ঘটনায় নিহত হয়েছেন শত শত মানুষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যানহাটন, নিউ ইয়র্ক। এবারে মাইলস্টোন ট্র্যাজেডি প্রসঙ্গ। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে একজন লাইফ সাপোর্টে রয়েছেন। বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে মোট 45 জন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে জাতীয় বার্নো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 33, সম্মিলিত সামরিক হাসপাতালে 11 ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে 1 জন ভর্তি রয়েছেন। সরকারি হিসাবে এ পর্যন্ত মারা গেছেন 34 জন। বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহে আরও কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হবে। এদিকে মাইলস্টোন স্কুলে অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ বিমান বাহিনী। বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম। সেখানে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার,
মাইলস্টোন স্কুলে গতকাল থেকে বিমান বাহিনী একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। মূলত 21শে আগস্ট যে ঘটনাটি ঘটেছিল বিমান বিধ্বস্তের, সেই বিধ্বস্তের ঘটনায় অনেকেই আহত হয়েছিলেন, অনেকে আগুনের আঁচ লেগে আহত হয়েছিলেন, অনেকে অল্প পরিসরে অগ্নিদগ্ধ হয়েছিলেন, অনেকে কাটাছিঁড়া তাদের হয়েছিল। এ ধরনের যে সকল পেশেন্ট ছিল তাদের চিকিৎসার জন্যই মূলত অস্থায়ী এই মেডিকেল ক্যাম্পটি গতকাল থেকে চালু করেছে বাংলাদেশ বিমান বাহিনী। তারা আমাদের জানিয়েছেন 7 দিন ব্যাপী এই ক্যাম্পটি চলবে এবং 15 সদস্যের একটি দল এই ক্যাম্পটি পরিচালনা করছেন এবং আজ থেকে তারা একটি কাউন্সিলিং সেন্টারও এখানে খুলেছেন। মূলত তারা বলেছেন যে যেহেতু একটি খুব হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে, অনেকেই তারপর থেকে একটি মেন্টাল ট্রমায় আছেন, যার প্রেক্ষিতে তাদেরকে সাইকোলজিক্যালি বুস্ট করার জন্যই এই অস্থায়ী মেডিকেল ক্যাম্পটি তারা পরিচালনা করছেন। যে অস্থায়ী মেডিকেল ক্যাম্পে কাটাছেঁড়া বা ব্যথার যে সকল চিকিৎসা সেগুলোর পাশাপাশি যারা মানসিকভাবে বিপর্যস্ত তাদের জন্য মানসিক কাউন্সিলিংয়ের ব্যবস্থাও তারা রেখেছেন। তো এই যে এখানে মানসিক যেই সাপোর্ট দেয়া হচ্ছে সেটি আজ 12টার পর থেকে শুরু হওয়ার কথা, হয়তো কিছু সময় আগে শুরু হয়েছে, কিন্তু মেডিকেল ক্যাম্প যেটি চলছে যেখানে হালকা ড্রেসিং বা ওষুধ দেয়া, ব্যথার সে ধরনের কাজগুলো গতকাল থেকেই তারা শুরু করেছেন। গতকাল 115 জন তাদের সাপোর্ট নিয়েছেন। আজ এখন পর্যন্ত প্রায় শতাধিক তারা আমাদের জানিয়েছেন যে তাদের সাপোর্ট নিয়েছেন এবং আগামী আরও 5 দিন এই ক্যাম্পটি চলবে। তো এই ছিল উত্তরা মাইলস্টোন কলেজ থেকে এখানকার পরিস্থিতির সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম মাইলস্টোন স্কুলে। সময় সংবাদে আরও থাকছে। গাজায় গণহত্যা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। খোদ ইসরায়েলি মানবাধিকার সংস্থার প্রতিবেদন, একদিনে আরও 92 ফিলিস্তিনি নিহত। দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে জাতিসংঘে বৈঠক। জীবন কেড়ে নিচ্ছে ঢাকনাবিহীন ম্যানহোল। গাজীপুরের টঙ্গীতে নিখোঁজের 37 ঘন্টা পর ফারিয়া তাসনিম জ্যোতির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সকালে দুর্ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূরে পাওয়া যায় তার লাশ। ম্যানহোলে পড়ে মৃত্যুর জন্য সড়ক ও জনপথ বিভাগকে দায়ী করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিটি কর্পোরেশন। দীর্ঘদিন ধরেই ঢাকনাবিহীন অবস্থায় পড়ে আছে গাজীপুরের টঙ্গী এলাকার বিভিন্ন ম্যানহোল। হালকা বৃষ্টি হলেই তলিয়ে যায় সড়ক, আর ম্যানহোল পরিণত হয় মৃত্যুকূপে। রোববার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে যান ফারিয়া তাসনিম জ্যোতি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ডাকা হয় ফায়ার সার্ভিসকে। 2 দিন অভিযান চালিয়েও জ্যোতির খোঁজ পায়নি ডুবুরি দল। মঙ্গলবার সকালে 37 ঘন্টা পর জ্যোতির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। দুর্ঘটনাস্থল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বাঁশপট্টি এলাকার টেকবাড়ি বিল থেকে উদ্ধার হয় চাকরিজীবী ওই নারীর লাশ। ও ফেস দেখে চিনছি যে আমরা হাতে ঘড়ি, চুড়ি, চেন টেন, গলায় যা যা ছিল, হাতে যা ছিল, জামা কাপড় সব ঠিকই আছে। এটা অবশ্যই আমাদের সমাজের অসচেতনতার বিষয় যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় স্ল্যাব নেই। আজকে আমার বউ হারিয়েছে, কালকে আপনার বোনও হারাতে পারে, আপনার মাও হারাতে পারে, আপনার বাচ্চাও হারাতে পারে। বড় বড় আন্ডার ড্রেনের মুখ নাই, ওগুলো স্ল্যাব নাই, মানুষ পানির ভিতরে গেলে পড়ে যায়, পড়ে গেলেই পানির ভিতরে গড়িয়ে চলে যায়। সরকার তো অবশ্যই স্ল্যাব দিছে, স্ল্যাবগুলো ওঠানোর কোনো দরকার ছিল না। তো মারা গেছে পরশুদিন লাশ পড়ছে, আর এই লাশ আমাদের বিলে পাইছে আজকে। বিলের মাঝে যে কচুরিপানা ছিল, এই কচুরিপানার মধ্যে ভিতর দিয়ে ঢুকেছিল। ম্যানহোলে পড়ে মৃত্যুর জন্য সড়ক ও জনপথ বিভাগকে দায়ী করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন এবং স্থানীয় কর্তৃপক্ষকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করে আমরা 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দিয়েছি, যারা 7 কার্যদিবসের মধ্যে আমাদের নিকট একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে সব রকমের সুপারিশ সহকারে। 2 সন্তানের জননী জ্যোতি বেসরকারি কোম্পানির মার্কেটিং বিভাগে কাজ করতেন। সময় সংবাদ, গাজীপুর। এবারে খেলার খবর। অবশেষে পাকাপাকিভাবে বাংলাদেশে চলে আসছেন ফুটবলার কিউবা মিচেল। বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। গত মাসে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পান কিউবা। এরপরেই তাকে ক্লাবে নেওয়ার চেষ্টা করছিল বসুন্ধরা। অবশেষে আগামী 3 মৌসুমের জন্য কিউবার সঙ্গে চুক্তি করেছে কিংস কর্তৃপক্ষ। এর আগে সান্ডারল্যান্ডের যুব দলে খেলেছেন কিউবা মিচেল। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।